চব্বিশের গণঅভ্যুত্থানের অগ্রপথির একজন নায়ক এবং যোদ্ধা মোহাম্মদ দেলোয়ার হোসেন। আজকে আমরা চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতির পাতা থেকে স্বচক্ষে দেখা কিছু বিষয় এই যোদ্ধার কাছ থেকে জানার চেষ্টা করব। চলুন বন্ধুরা, এবং DLive24 ফেসবুক পেজের সাথে যারা আছেন দেখছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের একজন যোদ্ধার মুখে আমরা শুনি গণঅভ্যুত্থানটা কেমন ছিল এবং এটা অধ্যায়টা কিভাবে সূচিত হয়েছিল। আসসালামু আলাইকুম দেলোয়ার হোসেন ভাই, DLive24 ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ জানাই। আজকে DLive24 জুলাই আগস্টে কি ঘটেছিল এই বিষয়ে আপনি হয়তো জানতে চেয়েছেন, যেহেতু সরাসরি আন্দোলনে ছিলাম এবং আন্দোলন করেছি। শুধু ছিলাম বললে ভুল হবে, আন্দোলন করেছি আমরা। এবং আপনারা জানেন জুলাই আগস্টে কি ঘটেছিল, এটি একটি ভয়াবহ দৃশ্য। এটা যারা ছিল এই আন্দোলনে তারাই বলতে পারবে। আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু জুলাই আগস্টে যেই আন্দোলন হয়েছে সেটাতে আমরা যেহেতু সরাসরি ছিলাম, এইটার কষ্টটা আমরা একদম অক্ষরে অক্ষরে অনুভব করি। কেননা এই আন্দোলন শুরু থেকেই আমি ছিলাম এবং কয়েকবার আহত হয়েছি এবং কয়েকবার আপনার বিপদের সম্মুখীন থেকে বেঁচে এসেছি। এখন যদি এইসব বিষয়ে কাউকে বলতে চাই বা বলি, তাইলে তারা অনেকে হাসি দিয়ে উড়িয়ে ফেলে। আসলে আন্দোলনে যারা ছিলেন তারাই জানেন যে এই আন্দোলনে কি কষ্ট গেছে, সাধারণ জনগণের উপরে যেভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছে। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে সরাসরি আমি কোনো মৃত লোক দেখছি কিনা। না, বিষয়টা হলো যে আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, কারণ ওই সময় তো ঢাকার সকল প্রান্তে ফ্যাসিস্ট সরকার কর্তৃক এবং তার বাহিনী কর্তৃক নিরীহ মানুষের উপর সে ৭১ সালে পাকিস্তানি হায়নারা যেমন ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তদ্রূপ ২৪শে গণঅভ্যুত্থানে নিরীহ মানুষের উপর, ছাত্র, শিক্ষক, সাধারণ জনতার উপর এই ফ্যাসিস্ট সরকার তার লেলুয়া বাহিনী দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। আপনি কি এমন কোনো ঘটনা স্বচক্ষে সাক্ষী হয়েছিলেন যে আপনার সামনে কোনো সহযোদ্ধা মারা গেছে? ঠিকই বলেছেন, আমি এরকম অনেকবার হয়েছি, একবার দুইবার না। আপনাকে যদি আমি বলি তাইলে আজকে হইল 29শে জুলাই, আজকে 29শে জুলাই। হ্যাঁ, 29শে জুলাই যেই ঘটনাটি ঘটেছিল, আমি যেহেতু মোহাম্মদপুরে ছিলাম, সেক্ষেত্রে মোহাম্মদপুর থেকে যখন আমরা, এটা বিষয়টি ছিল এভাবে, আপনার মোহাম্মদপুর চৌরাস্তা যেটা বাস স্ট্যান্ড যেটাকে বলে, ওই বাস স্ট্যান্ডটা হলো চারদিকে রাস্তা, ওই রাস্তাটাকে আমরা দখল নেব, পুলিশ ওইটাকে দখল নেবে। এই মানে ওইটা হলো মেন কেন্দ্রবিন্দু ছিল এই আন্দোলনের মেন জায়গা। তা আমরা যখন ওইটাকে হাজার হাজার, এখানে একজন দুইজন ছিল না, হাজারে হাজারে আন্দোলনকারী ছিলেন, সেখানে কোনো দলমত নির্বিশেষে ছিল। এখন অনেকেই অনেক কথা বলে, তখন কিন্তু দলমত নির্বিশেষে সাধারণ মানুষ এই আন্দোলনে বেশি নিহত হয়েছে। যখন আমরা ওইটাকে দখল করতে গেছি, যেই চৌরাস্তার ওই বাস স্ট্যান্ডের ওই জায়গাটা, তখনই ওই মোহাম্মদপুর থানার ওই থেকে পুলিশ যে থানাটা, ওই থেকে সমানে গুলি করতে 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 গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বলে সমানে মারতেছিল, এমনভাবে মারতেছিল আমরা পরে আর টিকতে পারি নাই। দেখেন, আমরা তো ছিলাম নিরস্ত্র, আমাদের হাতে কিছু ছিল না। আমরা পিকেটিং করতাম কি দিয়ে? ওই রাস্তায় একটা বাঁশ পরে থাকতো, বা দেখা গেছে একটা পলিথিন, একটা কাগজ, এইসব টোকায় আমরা পিকেটিং করতাম। আসলে এইটা অনেকে আসলে এখন অনেকেরই মনেও নাই এইসব বিষয়ে। যারা সরাসরি ছিল তারা প্রত্যেকে বলতে পারবেন যে কি ঘটনাটি ঘটেছিল। তা আমরা যখন এদিকে আসতেছিলাম, তখন আর আমরা ওই চৌরাস্তাটা, ওই স্ট্যান্ডের ওই জায়গাটা আমরা ছেড়ে দিয়ে আমরা গল্লিতে চলে আসছি। একদম এই গল্লি, এই বাঁশবাড়ি আইসা এমনভাবে আমরা একদম দৌড়ে ঠিক এদিকে চলে যখন আসতেছিলাম, তখনই চানমে হাউজিং, মোহাম্মদপুরের একটা জায়গা আছে, চানমে হাউজিং গেটের পাশেই দেখবেন একটা বিল্ডিং আছে বড় উঁচা,
ওই বিল্ডিংয়ের সামনে আমরা তো দৌড়াইতেছি, যারা পিকেটিং করতো তারা কিন্তু একটু মানে সচেতনভাবে থাকতো যে ওরা যে কোনো সময় গুলি করবে, ওই মুভমেন্টটা তাদের ভিতরে থাকতো। কিন্তু যারা একদম কিছু বোঝে না, যারা রাজনীতি করতো, এরা একটু মানে একটু যারা আন্দোলন সংগ্রাম করে অভ্যস্ত, তারা কিন্তু বুঝতো যে এই গুলি করবে বা এই মুভমেন্ট এখন কিন্তু গুলি শুরু হবে, তারা কিন্তু কিছুটা সেভ করতো। কিছু আপনি দেখবেন এই আন্দোলনে সাধারণ মানুষ বেশি মারা গেছে। এটা কিসের জন্য মারা গেছে আজকে আপনাদের যেহেতু প্রশ্ন করছেন, আপনাকে আজকে খুলে বলি। সাধারণ মানুষ যেরকম আমরা যেহেতু রাজনীতি করছি, সেই ক্ষেত্রে আমরা কখন গুলি করবে, কখন পুলিশের মুভমেন্ট খারাপ, ওইটা আমরা দেখলেই আমরা বুঝতে পারতাম। তা আমরা যেভাবে হোক বিল্ডিংয়ে সেভ করতাম, এরকম মানে কাইত হয়ে থাকতাম, গুলি করলে বা মানে বিভিন্ন পজিশন নিতাম। তা আমরা দৌড়াইতে দৌড়াইতে একদম এইদিকে চলে আসছি। আমি 3-4 বার রাস্তায় পড়ে গেছি, মানুষ মানে অনেক লোক তো জুতার পাড়া খেয়ে মানে পড়ে গেছিলাম রাস্তায়। তাই চাঁদ মেহদিন গেটটা পার হয়েছি আরই আমরা যেই গল্লিতে ঢুকে গেছি, এখানে প্রচুর গল্লি, এখানে যারা ঢাকা বাস করেন মোহাম্মদপুরের এলাকায় প্রচুর গল্লি। তো যখন গল্লিতে চিপা চাপায় যখন ঢুকে যায়, পুলিশ কিন্তু চিপায় ঢুকতো না ভয়তে, পুলিশ কিন্তু তখন ভয় পাইতো। শুধু 2 জন পুলিশ গুলি করতে করতে ওই বড় বিল্ডিংটার সামনে আসছে। ওদিকে ওই ছেলেটা আন্দোলন করছে কিনা জানি না, অল্প বয়সে 13-14 বছর বয়স হইবে ছেলেটা। গেটের সামনে ছেলেটা মানে ওখানকার দারোয়ানকে বলছে গেটটা, চাচা গেটটা খুলে দেন, কিন্তু গেটটা ওই দারোয়ান আর খুলে নেয়, যেহেতু ওখানে প্রচুর পিকেটিং মানে হচ্ছে, পুলিশ সমান গুলি করতে করতে আসতেছে, দারোয়ান সরে গেছে। একদম গেটের সামনে 2 জন পুলিশ, একজন পুলিশ ডাইরেক্ট দাঁড়ায় একদম সামনাসামনি একদম গুলিটা করে দিছে, একদম সামনে। আমরা যে এরকম কোনায় আমরা এরকম খালি দেখতেছি যে পুলিশ কোন দিকে, আমরা তো পুলিশের দিকে খেয়াল রাখতো, যেহেতু আমরা মানে অভ্যস্ত রাজপথ আন্দোলন করে, আমরা পুলিশের দিকে ওদের মুভমেন্ট কোন দিকে যেতে পারে, আমরা ওই গল্লি চিন্তা করে আমরা ওই যে পুলিশকে তো খেয়াল করতে হবে, নাহলে তোরা পিছের দিকে আমাদেরকে গুলি মারবে। একদিকে খেয়াল করছি, আর একদিকে আমরা নিজেদেরকে সেভ করছি। ওই ছেলেটার একদম জায়গায় গুলি করে মেরে ফেলে ওরা সাথে সাথে পুলিশ দৌড়টা দৌড়ে চলে গেল আবার সেই বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ড পুরা ফাঁকা হয়ে গেছে, বাস স্ট্যান্ড একদম সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে। তাই আমরা যখন এই ছেলেটা পড়ে রয়েছে, একদম শুয়া মানে পড়ে রয়েছে, সে একদম মৃত পড়ে রয়েছে, সমানে রক্ত ঝরতেছে। এদিকে একটা ভ্যান, সেই ভ্যানটা করতে জানি আল্লাহরই রহমত, একটা ভ্যান চলে আসছে। ভ্যানটা কোনো গাড়ি ঘোড়া তো চলতো না, তা ভ্যানটা চলে আসছে, ভ্যানটা নিয়ে আমরা ছড়াদি হসপিটালে নিয়ে গেছে। ওই পর্যন্ত আমি জানি। এই হলো একটা ঘটনা। আর দ্বিতীয়ত এরকম ঘটনা আরও অনেক, মানে আমি সরাসরি দেখছি ওইটা, মানে আমি এই আন্দোলনে সরাসরি গুলি করতে ওইটাই দেখছি। আর এমনি আন্দোলনে তো পুলিশ গুলি করে, এটা তো আমাদের চোখের সামনে সমানে করছে, একের পর এক গুলি করে গেছে। আর একের পর এক, কেউর হাত নাই, কেউর পাও নাই, কেউর এই বুক ঝাঁঝরা হয়ে গেছে, কেউ পুরা শরীরে রক্ত আর রক্ত, কেউর মাথা দিয়া সমানে রক্ত ঝরতেছে। এইটা মানে আল্লাহরই কি রহমত। আমার মনে হয় যে এই দেশের ভিতরে বড় একটি পাপ ছিল শেখ হাসিনা এই দেশে ক্ষমতায় থেকে, যার কারণে মানুষের এত ঘৃণা, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এত গুলি করতেছে, তার ভিতরও মানে যারা আন্দোলন করছে এরা কিন্তু একটু পিছপা হয় না। এইটা যে মানে না দেখলে যে এখানে গুলি করে, আমি চাইলে গুল্লি খাবো, এই চিন্তাটা আমার মনে হয় যে যারা এই মানে যারা সামনে ছিল এরা কখনই চিন্তা করতো না। তাই এইভাবে তারা মানে এই আমার চোখের সামনে এরকম দেখছি একটা সরাসরি গুলি করতে। আর এমনি তো আমাদের সামনে এই সামনে যারা গেছে, এরা বেশিরভাগ যারা সামনে গেছে এরা বা পিছন থেকে অনেক দূর থেকে গুলি এসে অনেক মাঝখান থেকে একজনের গুলি লাগিয়ে গেছে শরীরে, তাকে নিয়ে হসপিটালে দৌড়াইছে। এবং কি দুঃখের বিষয় জানেন, আপনার এই আন্দোলনে হসপিটালে কোনো রুগী রাখতো না। এটা এত কষ্টদায়ক হইতো যে আপনি আন্দোলন করতে গেছেন এই দেশের জন্য, এই দেশে একটি সুন্দর পরিবেশ তৈরি করার জন্য, এই দেশ থেকে একটা ফ্যাসিবাদ দূর করার জন্য, ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার জন্য সেই দেশের হসপিটাল রুগী রাখতো না। এই গুলি খাওয়া রুগী কাতরাইতো। আমি যেদিন গুলি খেয়েছি সেদিন আমি হসপিটালে যেয়ে ট্রিটমেন্ট পেলাম না, যেখানে দেখছি যে সমানে বিভিন্ন গুলি খাওয়া রুগীরা মানে পুলিশে দাওয়ায় ফিরাচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করছে। আর আমাদের ভিতরে তার ওইটা ছিল না যে এই সরকার 5 তারিখে যে চলে যাবে, এটা আমাদের ভিতরে তো ছিল না, আমরা তো আন্দোলনেই ছিলাম। যাক, আল্লাহ ওই থেকে উদ্ধার করছে। এরপরেই এরকম ঘটনা আমার চোখের সামনে অনেক ঘটেছে। একদিনের কথা আমি আপনাদেরকে বলি, সেটা হলো মাগরিবের নামাজ পড়তেছি মোহাম্মদপুরে, পিকেটিং সমানে চলতেছে, সমানে পুলিশ গুলি করতেছে।
যে আমরা তো 3টা বাজে শুরু করছি, মানে পিকেটিংটা বেশিরভাগই 3টার পরে হইতো। আমাদের মোহাম্মদপুর অন্য জায়গায় কী হইতো আমি জানি না, 3টার পরেই মানুষটি সব এই আস্তে আস্তে যেত। তাই আমরা ওই শুরু থেকেই যাইতাম, যেহেতু একটি দল। কেননা এটা তো জানার কোনো ব্যবস্থাও ছিল না, কারণ ফ্যাসিস্ট সরকার তখন সব দিক দিয়ে অত্যাচার শুরু করেছে। একদিকে ইন্টারনেট বন্ধ, খবর দেখা যেত না, মানে এমন কোনো এহেন ব্যবস্থা নাই যে মানুষকে ঘায়েল করার জন্য ফ্যাসিস্ট তৎকালীন শেখ হাসিনা নেয়নি। আর শেখ হাসিনার উপরে আল্লাহর একটা লানতও পড়েছিল, কারণ অত্যাচার এবং জুলুমের একটা পর্যায় আছে, সকল পর্যায়ে ফ্যাসিস্ট হাসিনা অতিক্রম করেছিল। আপনার কাছে এখন জানতে চাচ্ছি, স্মৃতির পাতা থেকে আপনি খুব সুন্দর আমাদেরকে জানিয়েছেন জুলাই আগস্ট 2024-এ ফ্যাসিস্ট পতনের স্বচক্ষে দেখা যে ঘটনাগুলো আপনি বললেন। আরও কিছু বিষয় আপনার কাছে জানতে চাই। ফ্যাসিস্ট যখন বাংলাদেশ থেকে বিদায় নিল, বাংলাদেশের ইতিহাসে এটাই ছিল প্রথম যে কোনো ফ্যাসিস্ট সরকার গোপনে সেনাবাহিনীর সহায়তায় জীবন নিয়ে পালিয়েছে। এই সরকার এখন ভারত হলো তাদের আশ্রয়দাতা। ভারতে থেকে ফ্যাসিস্ট হাসিনা মাঝে মাঝে হুঙ্কার ছাড়ে। আসলে এই এটাকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন, বা এটার কোনো কার্যকারিতা হবে কি না, এটা আপনার কাছে একটু জানতে চাই। না দেখুন, এই যে ফ্যাসিস্ট যে সরকারটি ছিল স্বৈরাচার, এইটা একদিন দুই দিনে ফ্যাসিস্ট হয় নাই। অনেকে বলে যে জুলাই আন্দোলনেই এটা পতন হয়ে গেছে। জুলাই আন্দোলনে এটা পতন হয়েছে জুলাই আগস্টে, এটা ঠিক আছে, কিন্তু এই আন্দোলনটা দীর্ঘ 17 বছর বিএনপি চালিয়ে গেছে। বিভিন্ন বিরোধী দল এর সাথে শরিক ছিল এই আন্দোলনে। আপনারা জানেন যে এই আন্দোলনে কয়েকবার বিএনপির উপরে যেভাবে ছোট্ট সমাবেশে আপনারা দেখতেন যে ছোট্ট ছোট্ট সমাবেশও তারা এমনভাবে গুলি করত, মানে গুলি ছাড়া এদের কোনো কথাই ছিল না এই ফ্যাসিস্ট। এখন যেটা প্রশ্ন করছেন যে এই ইন্ডিয়ার থেকে, ভারত থেকে তারা বিভিন্ন সময় হুঙ্কার ছাড়ে, দেখেন সাধারণ মানুষের উপরে কয়েক হাজার মানুষ, বলে যে আপনার 30,000 মানুষ গুলি খাইছে কমসে কম 60-70 হাজার সারা বাংলাদেশে। মিডিয়া কোথায় ছিল? ছিল না ভাই। আমরা চোখের সামনে ছিলাম, তো আসলে এটা বললে মানুষ বিশ্বাস করতে চায় না। সমস্যা হলো আমরা যে আন্দোলনে ছিলাম, মিডিয়া তো ছিল না তখন। আমরা এত বড় আন্দোলন করছি, একটা মিডিয়া আমরা চোখে দেখি নাই কোথাও। আপনার মোবাইল দেয়া, এখানে আবার আরেকটা, আসলে ফ্যাসিস্ট যে চলে যাবে এটা তো আর কেউ ভাবতেও পারে নাই। মোবাইল দিয়েও কিন্তু আমরা কাউকে ভিডিও করতে দেই নাই, যার কারণ কি একটা স্মৃতি থাকলে ওকে যদি সামনে কেউ যদি মোবাইলের ভিডিও কেউ পাবলিশ করে, তখন দেখা গেছে তাকে ধরবে, তাকে নিয়ে জেল জুলুম, হামলা মামলা, কেননা গুম খুন আয়নাঘর সবই তার ফেস করতে হবে। এই জন্য আমরা তখন মোবাইল দিয়ে অনেক সময় ভিডিও করতে পারে নাই। এটা আসলে অনেকে জানে না। আসলে আন্দোলন তো যারা শহর লেভেলে ছিল, যেই সব এলাকায় আন্দোলনটি বেশি মানে ঘনীভূত ছিল, যেসব এলাকা মনে করেন রেড জোন ছিল আন্দোলনের জন্য, যেটা মোহাম্মদপুরের স্থানে যেহেতু আমি ছিলাম, এটা ছিল রেড জোন এই আন্দোলনের জন্য। সেজন্য এই জায়গায় হেলিকপ্টার দিয়ে গুলি করতে হয়েছে। হেলিকপ্টার দিয়া, মানে আমরা পরে জানতে পাইছি যে হেলিকপ্টার দিয়ে গুলি করছে উত্তরা, বাড্ডা, যাত্রাবাড়ি, চাঙ্গারফল, এইসব জায়গায় হেলিকপ্টার দিয়ে গুলি করছে। তার মানে যেসব জায়গায় রেড জোন ছিল ওই সব জায়গায় গুলি করছে হেলিকপ্টার দিয়ে। তাই এই আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করছেন, বিভিন্ন কথা চলে আসে। আসলে জুলাইয়ের কথা বলতে গেলে 2-4 মিনিট 10 মিনিট এটা অনেক সময় লাগে। তাই এই সরকার, যেই ফ্যাসিস্ট সরকার চলে গেছে, এই সরকারের আসার কোনো সম্ভাবনা এই দেশে নাই। এই দেশে নাই কেন আপনারে বলি, এত নিরীহ মানুষ। আপনাকে কিছুক্ষণ আগেই বললাম যে যেই ছেলেটা মারা গেছে, ও 14-15 বছরে সে তার কোনো দল করে না। আমি পরে জানতে পাইছি তার এক আত্মীয়র কাছে যে তিনি হোটেলে কাজ করতো, ওই ছেলেটা হোটেলে কাজ করতো। তাই এইসব নিরীহ মানুষ মেরে বাংলাদেশে এসে রাজনীতি করবে, এটা যারা ভাবে ওরা বোকার স্বর্গে বাস করে। প্রশ্নই আসে না। আওয়ামী লীগের এই দেশে 5ই আগস্ট তাদের কবর রচনা হয়ে গেছে। এখন আওয়ামী লীগকে এই যে যারা মনে করেন হাজার হাজার কোটি টাকা নিয়ে যারা পাচার করে, যারা বাহির রাষ্ট্রে আছে, তারা ওখান থেকে কিছু টাকা পাঠায় এখানে যারা নিরীহ আওয়ামী লীগ করছে, যারা একদম কিছুই বোঝে না, যারা আছে অনেক দলই আছে একদম নিরীহ দল করে, তাদেরকে বিপদগ্রস্ত করার জন্য
ওখান থেকে কিছু টাকা পাঠায়, এরা রাস্তায় তো নামতে পারে না, হয়তো চুপে চাপে তারা ইয়া করে, মানে দাঁড়ায় 2-4 মিনিট 2-1 মিনিট দাঁড়ায় তারপর চলে যায় ছবি টবি তুলে। আর যেসব এই বিভিন্ন পোস্ট দেখেন এখানে আওয়ামী লীগ দাঁড়াইছে, এটি সব আগের, এটি এখন না, এটি কাটসাট করে তারপরে এটি ছাড়ে, কিন্তু আওয়ামী লীগের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। আমরা এখন বর্তমানে যে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল ইত্যাদি ইয়েগুলো দেখি, আওয়ামী লীগ ওখানে নেমেছে, আওয়ামী লীগ ওখানে নেমেছে, আসলে গুজবের রাজনীতির যে চর্চা আওয়ামী লীগ শুরু করেছিল, আসলে এখনও এদের কিছু পয়জন আমাদের দেশে রয়েছে। এরা এখনও এই জিনিসগুলোকে প্রচার প্রসারণের মাধ্যমে মানুষের মনে একটা ভীতি আতঙ্ক তৈরি করার চেষ্টা করতেছে। আচ্ছা, সাম্প্রতিক আরেকটা বিষয় আপনার কাছে ফিরে আসি। সাম্প্রতিক দেখলাম আওয়ামী লীগের একটা কার্যালয় ছিল গুলিস্তানে, ঢাকার। এই গুলিস্তান কার্যালয়ে কে বা কারা যেন এটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা অভিযানের নামছে, ভিতরে বাইরে একটা ব্যানার টাঙ্গিয়ে। এটা মানে আপনি এ সম্পর্কে কিছু জানেন কিনা? দেখুন, এই আন্দোলনের পরে অনেকগুলো গোষ্ঠী, অনেকগুলো স্বার্থস্বী মহল তারা দাঁড়িয়ে গেছে। জুলাই আন্দোলনে যারা প্রকৃত যোদ্ধা, এই যে দেখুন উমামা ফাতেমা, সে কিন্তু, ওনাকে আমি চিনি একদম যখন এরা 50-60 জন আন্দোলন করছে কোঠা বিরোধী, তখন থেকে ওনার সাথে চিনি, কথা বলছি অনেকবার। এই জুলাই এই উমামা ফাতেমা, উনি কিন্তু একজন সজ্জন একজন ব্যক্তি। এটা উনি যে কত ভালো মানুষ, ওনাদের যে কত ত্যাগ এই আন্দোলন নিয়ে, এটা ভাষায় প্রকাশ করা যাবে না, এটা মানুষ কইলে বিশ্বাস করবে না। ওনাদের যে কত ত্যাগ, ওনারা যে কি পরিশ্রম করছে, ওনারা যে কি অত্যাচার, ছাত্রলীগের দ্বারা যে ওনারা যে কি অত্যাচারের শিকার হয়েছে, এটা আমরা যেহেতু এই আন্দোলনে আমি বলেছি যে শুরু থেকেই আন্দোলনে কিন্তু আমি ছিলাম। আমি যেভাবে ছিলাম অনেকেই হয়তো এইভাবে বলতে পারবেন, যখন যারা 50 জন নিয়ে নামছে কোঠা বিরোধীতে, তখন থেকেই ভাগ্যক্রমে আমি ওনাদের সাথে থাকার সৌভাগ্য হয়েছে। এই জন্য আমি নিজেকে গর্ববোধ করি যে জুলাই আন্দোলনে সম্পূর্ণই আমি ছিলাম। তা এই যেটা প্রশ্ন করছেন যে গুলিস্তানে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, আমার কথা কি, এইসব জিনিস কেউ এখন যারা করে এটি এরা হলো দখল করার জন্য। গুলিস্তানের মতন জায়গায় যদি মনে করেন এখানে 5টা দোকান করতে পারে, এখানে যদি কেউ থাকার ব্যবস্থা করতে পারে, এখানে বসে যদি কেউ ব্যবসা বাণিজ্য করতে পারে, এখানে বসে যদি বিভিন্ন ধরনের, আপনি ওখানে আমাদের দেশে একটা কথা আছে কি, প্রথমে দাঁড়াইতে হয়, পরে বসতে হয়, পরে শুইতে হয়, এইটাই কিন্তু আমাদের দেশে বাস্তব। এখন ওই পন্থা তারা অবলম্বন করছে। এইটা সরকারের উচিত এই সব জায়গাকে আপনার মানে কলঙ্কিত কি আছে এরকম বিশ্লেষণ দিয়ে তারপর ওই সব কার্যালয়কে রাখা উচিত। কেননা ওই সব কার্যালয়ে বসেই এই দেশটাকে আপনার দুর্নীতির আখড়া বানাইছে, এই দেশটাকে মনে করেন এই যে ফ্যাসিজম, এবং এই দেশটাকে আপনার মনে করেন এই যে এই হাজার হাজার নেতাকর্মী, হাজার হাজার আন্দোলনকারীদেরকে গুলি করাচ্ছে, এইসব জায়গায় বসেই তারা বিভিন্ন রকম নীল নকশা তৈরি করছে। তাই সেই সব জায়গায় আপনার ওইটাকে আপনার সরকার রক্ষণাবেক্ষণ করা উচিত। যদি কেউ দখল করে, আমি মনে করি যে ওকে পুলিশে দেওয়া উচিত। আর জুলাই আন্দোলনে যারা ছিল এরা কখনো দুর্নীতির সাথে জড়িত হইতে পারে না, এটা আমার ছোট্ট জ্ঞানে, যার কারণ আন্দোলনে তো আমরাও ছিলাম। আমরা তো কখনো একটা লোকও বলতে পারবেন, এবং কি আমার বাসায় অনেকে জানিই না যে আমি যে রাজনীতি করি বা এখন দরকার পড়ে না। আমার এই কিছুদিন আগে এখানে অফার আসছে যে এরকম আপনি যদি একটু হেল্প করেন তাহলে আমরা এখানে 4টা দোকান বসাইতে পারি, 5টা দোকান বসাইতে পারি। কিন্তু আমি আমি বলছি ভাই মাপও চাই, দোয়াও চাই, আমি এর ভিতরে নাই। তাই এরকম মনে করেন অনেক আমি পারি নাই, কিন্তু আরেকজন তো ঠিকই। আর ইদানিং যে সব ছাত্র দল, এই যে এনসিপি নামে যারা বের হয়েছে, এদের আন্দোলনে যথেষ্ট ভূমিকা ছিল, আমি এটা অস্বীকার করার কোনো যুক্তি নাই। যখন এরা জেলে ছিল তখন তো তারা হাল ছেড়েই দিছিল। বিএনপি নেতা জনাব তারেক রহমান তখন বিভিন্ন দিক নির্দেশনা দিত, যেটা আমরা কোনোভাবে জানতে পারতাম। তাই সেক্ষেত্রে আমরা মনে করেন আন্দোলনে হাল ছাড়ি নাই, যখন যাইতাম তখন সবাইকে ডেকে যাইতাম। তাই এইরকম যারা এইসব করতেছে তারা, আমি মনে করি যে তারা ভালো কিছু চায় না। দেখেন এই দেশে একটা সুন্দর নির্বাচন হবে, এইটাই অনেকে চায় না। কেন চায় না ভাই? নির্বাচনের জন্য দীর্ঘ 17 বছর এই দেশটা একটা অনির্বাচিত সরকার ছিল, যারা এই দেশে গুম খুম হামলা মামলা করেছে, তারা মানে সেই পন্থা কেন বাঁচিয়ে নেব? এখন কিছু ইসলামী দল আছে, তারা বিভিন্ন রকমের মানে পদ্ধতি বের করে। আমি এটা আমার মাথায় কাজ করে না, এইসব দল কোথায় ছিল এই আন্দোলন সংগ্রামে? আপনি চিন্তা করেন কোথায় ছিল? জামাত কি কোনো আন্দোলনে যায় তারা কি বিপদগ্রস্ত হয়েছে? কেউ বলতে পারবে? কোথাও যায় একটা মিটিং মিছিল করে তারা কি বিপদগ্রস্ত হয়েছে? হয় নাই। তাদেরকে নিশ্চিহ্ন করা হয়েছে ঘরে বসে।
তাদের একটা কার্যালয় ছিল, প্রধান কার্যালয়, যে কার্যালয়টা তারা 13 বছর খুলতেই পারে নাই। তারা যদি এখন বলে যে ঠিক আছে জুলাই আন্দোলনে তাদের অনেক অংশগ্রহণ ছিল, কিন্তু আপনি দেখেন একটা সমাবেশ তারা করতে পারছে কিনা। শাপলা চত্বরে একটা সমাবেশ করছে, তারা সরকারের লাগে আঘাত করে বিএনপির মতন 10 লক্ষ লোকের অন্তন সরাই দিছে, তারা 1 লক্ষ লোক নিয়ে তারা অন্তন একটা সমাবেশ করে আসছে। আপনি এটা আসলে কি মানুষ বোঝে না, মানুষকে ভুল বোঝানো হচ্ছে। আপনার কোন সমাবেশটা করছে, কোন আন্দোলনটা করছে তারা ইয়াতে, তারা ঘরে বসে গ্রেপ্তার হয়েছে। তারা ঘরে বসে, মেন হলো সরকারের মেন টার্গেট ছিল জামাত ইসলামকে, এটা মানতে হবে, যেটা সত্য কথা, ওইটা তো বলতে অসুবিধা নেই। কিন্তু সেই ক্ষেত্রে তারা এখন নির্বাচন চায় না, তারাই পিআর চায়, এইটা চায় সেইটা চায়, যেটা বাংলাদেশের মানুষ একটা ইভিএম এ ভোট দিতে জানেন, আপনি পিআর চান কেন? এটা আমার মাথায় কোনো কাজ করে না ভাই, এটা যে কেন এরা চায় এই দেশটাকে। তারা পিআর হইলে হয়তো এই স্বৈরাচার শেখ হাসিনাকে আবারও এই দেশে আনার একটা বিশাল পদ্ধতি আছে। যদি আমার ভিডিও আমার কথাগুলো সবাই শোনেন মনোযোগ দিয়ে, তাইলে আমি এইসব বিষয়ে একদম সুন্দর মতন বিশ্লেষণ করতে পারবো। পিআর হইল এমন একটি বিষয় যেটা হইলো আপনার প্রত্যেকটা দলকে আপনি ভোট দিবেন, বিএনপিকে ভোট দিবেন, জামাতকে দিবেন, অন্য দলকে ভোট দিবেন। তা ভোটের মাধ্যমে আপনি যখন একটা প্রার্থী নির্বাচিত করবেন, আমি একটা এলাকায় দাঁড়াইছি, আপনি আমাকে ভালোবেসে তারপর দলকেও ভালোবাসেন। পার্সোনালি তো আমি নেতাকে ভালোবেসি, তারপর দলকে ভোটটা দেব। কিন্তু যেখানে আমার নেতাদের কোনো খোঁজখবর থাকবে না, সেইটারে বানাইছে পিআর। এখানে যদি পিআরের উদ্দেশ্য হলো এইসব কিছু দল চাচ্ছে, যারা মনে করেন মেম্বারি ইলেকশনে, এইসব অনেক দল আছে, আমি সব দলের চিনি এবং সব দলের সাথে আমাদের কথাবার্তা হয়। তাই অনেক দল আছে যারা মেম্বারি ভোটে পাশ করার মতনও যোগ্যতা নাই, তারা এখন বড় বড় সংস্কার নিয়ে রাস্তায় নামছে। আর পিআর পদ্ধতিতে আসে, তাহলে আওয়ামী লীগকে কীভাবে ক্ষমতায় আনা যাবে সেই পদ্ধতিটা আপনাকে জানাই। আচ্ছা, পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে আমরা অন্য একদিন আপনাকে আবারও DLive 24 ফেসবুক পেজে আমন্ত্রণ জানাবো। আজকে আমাদের শুধুমাত্র জুলাই আগস্ট 2024-এ গণঅভ্যুত্থানের স্মৃতির পাতা থেকে সচক্ষে দেখা ঘটনাগুলো নিয়ে আমরা যেহেতু আজকের অনুষ্ঠানটা সাজিয়েছি, আমরা পিআর পদ্ধতি নির্বাচনটা আসলে কি, পিআর পদ্ধতিটা কি, কোনো দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয় কি না, বা বাংলাদেশে কেনই বা চাওয়া হচ্ছে, এটা ফ্যাসিস্টকে ফেরানোর একটা উপায় কি না, ইত্যাদি বিষয় নিয়ে আমরা অন্য একদিন একটা এপিসোড করব। আর আজকে আপনার কাছে আমার সর্বশেষ জানতে চাওয়া, যে 24-এর গণঅভ্যুত্থান, জুলাই আগস্ট স্মৃতির পাতা থেকে যে বিষয়গুলো আপনি খুব সুন্দরভাবে বর্ণনা করছিলেন, এ জাতির উদ্দেশ্যে এমন কোনো কি আছে যে বা 24-এর গণঅভ্যুত্থান থেকে জাতি আসলে কি শিক্ষা নিয়েছে এবং সামনের দিকে পথটা আমাদের কেমন হওয়া উচিত, যদি এই জাতিকে কোনো কিছু একটা দিক নির্দেশনামূলক আপনি বলতেন? না, বিষয়টা যেটা আপনি বলছেন, যদি 24 জুলাই আগস্ট যদি কেউ স্মৃতি ধারণ করে রাখতে চান, তাইলে প্রথমত স্বৈরাচার শেখ হাসিনাকে যেভাবে এই দেশে জাতি তাড়াইছে শুধু একটি সুন্দর নির্বাচনের জন্য। দেখুন, এই নির্বাচন আটকাইতে যে বিভিন্ন দল বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে, যেই ছাত্রদের আন্ডারে আমরা জুলাই আন্দোলন করেছি, তারা এখন কিভাবে দুর্নীতিতে জড়ায় গেছে আপনি ভাবতে পারছেন? শুনে কালকে থেকে পরশু থেকে শুনে এত খারাপ লাগতেছিল যে এই আন্দোলনে ওই ছেলেটার একটি ভিডিও আমার কাছে ছিল। তাই সেক্ষেত্রে আমার কাছে খুব খারাপ লাগেছে। তবে যদি এই ছাত্ররা যদি চিন্তা করতো যে না, আমরা দল করব না, আমরা রাজনীতির ভিতরেই আসবো না, আমরা যেহেতু আমাদের দ্বারা একটি আন্দোলন সুন্দর হয়েছে, আন্দোলনটা সফল হয়েছে, আমরা কেলাচে যার যার কাজে আমরা ফিরে যাই, সেক্ষেত্রে আমার মনে হয় যে তারা যদি বিভিন্ন উপদেশ দিত, তারা যদি তাদের ওয়েটটা বজায় রাখতো, তাইলে আমার মনে হয় যে সুন্দর হইতো। তাইলে বিএনপি কোন অন্য দল কোন তারা যে স্বৈরাচার বা ফ্যাসিস্ট হইতে পারতো না, সেটাই আমার মনে হয় যে দেশের জন্য মঙ্গল হইতো। কিন্তু সেই থেকে আমরা এখন অনেক দূরে চলে গেছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেলোয়ার ভাইকে আজকের DLive 24 ফেসবুক পেজে আমাদের সাথে জয়েন করার জন্য, আর আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। অন্য কোনো বিষয় নিয়ে আপনার সামনে আবারও ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ জানাই আপনাকে।
জুলাই আগস্ট স্মৃতি মনে পড়লে অনেক কষ্ট লাগে। তারপরও যেহেতু আজকে একটি সুন্দর প্রশ্ন আপনি আমাদেরকে করেছেন এবং যারা দেখবেন তারা অবশ্যই এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিবেন, এটাই আমার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নেক্সট কথা হবে। আল্লাহ হাফেজ।